স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আসছে আলাইকুম। তোমাদের সবাই। আমি প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের আজকে, বুঝছো? এখন সবাই মিউট করে রাখলে মনে হয় ভালো হবে, তাই না? জি স্যার। সবাই মিউট করে রাখি, দাঁড়াও। শুনতে পারো আমার কথা সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা শুরু করি না? সবাই কি বাসা থেকে অ্যাটেন্ড করছে নিশ্চয়? জি স্যার। আচ্ছা, তোমাদের সবাই জানো যে এর আগে তোমাদের কোন স্যার পড়াইছেন? এর আগে লাস্ট ক্লাস কে নিছেন? উজ্জ্বল স্যার। উজ্জ্বল স্যার। উজ্জ্বল স্যার নিছেন। এক মিনিট। কি পড়াইছে তোমাদের উজ্জ্বল স্যার? Numerical changes of chromosome, sex determination. এই দুইটাই? নিউমেরিক্যাল চেঞ্জ অফ ক্রোমোজোম এন্ড সেক্স ডিটারমিনেশন, এই দুইটা চ্যাপ্টারই পড়াইছে না স্যার? These are sex-linked inheritance. সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, ওটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন অফ সেক্সের ভিতরে। যাই হোক, তো নিউমেরিক্যাল চেঞ্জ অফ ক্রোমোজোম কি বলে পারো সবাই? আমরা একটু আগের ক্লাস থেকে শুরু করি, তারপরে আমরা আমাদের যে টপিক সেটাতে যাবো আর কি। সবাই বুঝতে পারছো? ক্লাস অনলাইনে কেমন, কি মনে হচ্ছে তোমাদের? ক্লাস বোঝা যায়? স্যার কষ্টকর বুঝা। অবশ্যই কষ্টকর, কারণ এখানে আসলে স্লাইডে সবকিছু দেওয়া যায় না। তো ক্লাসে যেভাবে বোর্ডে লিখে তোমাদেরকে বোঝানো যায়, যেমন আমি যে চ্যাপ্টার পড়াবো এটা আসলে ব্ল্যাকবোর্ড ছাড়া বোঝানো খুবই কঠিন। তারপরে যতটুকু পারি আর কি চেষ্টা করবো, আমি আমার মতো করে ট্রাই করছি তোমাদের ইজি করার জন্য, ইজিলি যাতে তোমরা বুঝতে পারো সেই রকম। তো আজকে আমরা তোমাদের যে কোর্স নাম্বার দেখো, প্রথম ইয়েতেই লেখা আছে কোর্স নাম্বার 311, জিপিপি 311, জেনেটিক্স এন্ড সাইটোজেনেটিক্স। এটার একটি পার্ট তোমাদের জানো, তোমরা লেভেল 3 সেমিস্টার 1 এর কোর্সটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে জেনেটিক্স আর একটা হচ্ছে সাইটোজেনেটিক্স। জেনেটিক্স হচ্ছে তোমার মেন্ডেলিয়ান জেনেটিক্স, আমরা যেটাকে বলি মেন্ডেলিয়ান জেনেটিক্স, অথবা এটার আরেকটা নাম আছে ক্লাসিক্যাল জেনেটিক্স। আর সাইটোজেনেটিক্স হলো এই জেনেটিক্সে যখন আমরা সেলের বিভিন্ন কি বলবো সেলের বিভিন্ন ইউজে অ্যাপ্লাই করি, তখন সেটাকে বলি আমরা সাইটোজেনেটিক্স। যেটা তোমরা পড়তেছো, যেমন স্ট্রাকচার চেঞ্জ অফ ক্রোমোজোম, নিউমেরিক্যাল চেঞ্জেস অফ ক্রোমোজোম, ক্রপ ইভলিউশন অর হুইট ইভলিউশন, এগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে অলরেডি আমার কাছে মনে হয়। এখন জেনেটিক্স এর একটা চ্যাপ্টার আছে তোমরা সিলেবাসে দেখবা, জিন। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তোমাদের বুঝতে হবে, জিনটা কি এটা কিন্তু বুঝতে হবে। তো আসলে এই যে আমি যে এখন আমার ব্ল্যাকবোর্ড দরকার ছিল আসলে জিনকে প্রথমে বোঝানোর জন্য, তোমাদের পরে স্লাইডে যাওয়ার আগে আমার আসলে দরকার ছিল এখানে তোমাদেরকে বোঝানো যে জিনটা কি। তো এনিওয়ে সেটা আমরা করতে পারছি না। এখন তোমরা দেখো জিন, জিনটা কোথায় থেকে আসছে, জন কোথায় থেকে আসছে? শোনো তোমরা, আমি বলে নেই, সবাই মিউট করে রাখবা। আর আমি তো তোমরা আমার লেভেল 2 তে যারা ক্লাস
আমি আসলে ক্লাস নেই ওইভাবে না যে আমি শুধু বলে দেবো তোমরা শুধু শুনবা, আমি আসলে ডিসকাশনের মুডে ক্লাস নেই। সো সবাই অ্যালাউ করা আছে সবাইকে, যে কেউ যে কোনো সময় তুমি ইয়ে করতে পারবে, কি বলে আনমিউট করতে পারবে। তো আমি যখন কিছু জিজ্ঞেস করবো বা ডিসকাস করবো, কাইন্ডলি তোমরা কেউ একজন বা দুইজন আনমিউট করে কথা বলবে, না হলে আমি বুঝবো যে তোমরা ঘুমিয়ে গেছো সবাই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে জিন, এই ওয়ার্ডটা, জিনটা কি, জিনটা কোথায় থেকে আসলো? এটা স্যার কি জিন ডিএনএ তে থাকে। না, ডিএনএ থাকে এটা তো তোমরা পড়ছো দেখে। তুমি যদি একজন ধরো ইলিটারেট পারসন, ইলিটারেট বলবো না, লিটারেট পারসন, কারণ জেনেটিক্স ইলিটারেট পারসন যদি বুঝতে পারবে না, লিটারেট পারসন কিন্তু সে জেনেটিক্স এর স্পেশালিস্ট না, সে সাইকোলজি পড়ছে, সে ধরো ফিলোসফি পড়ছে, তাকে তুমি তখন জিন বলবা যে একটা জিন, তখন কিন্তু সে মনে করবে এই জিন না, ওই জিন মানুষের উপর ভর করে না? মানুষের উপর ভর করে না জিন? জি স্যার। স্যার হ্যাঁ বলো। মানুষের উপরও ভর করতে পারে সেই জিন, অনেকে কিন্তু এটা মনে করবে যে মানুষের উপর ভর করে সেই জিন। কারণ তুমি যদি এখন সাইকোলজির একজন বা তুমি ধরো হিস্টোরির একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করো, স্যার জিন এসেছে গ্রিক, স্যার জিন এসেছে গ্রিক ওয়ার্ড জেনোস থেকে, যার অর্থ হচ্ছে জন্ম দেওয়া। হ্যাঁ এটাও ঠিক আছে। না আমি তোমার এই জিনিসগুলো জানছি না, এগুলো হচ্ছে বইয়ের কথাবার্তা, আমাদের কথাবার্তা আমরা বলি। তো এটা কোথায় থেকে আসলো, কে তৈরি করলো, কিভাবে আসলো জিনের এই ওয়ার্ডটা? স্যার কই? আমি যাইনি তো, আমি না থাকলে ক্লাস হবে কেমনে? বলে স্যার কই, বলো কেউ একজন বলো, জিনটাকে কোথায় কে নিয়ে আসলো? এই জিনটা একটা ওয়ার্ড, এটাকে কে নিয়ে আসলো? স্যার উইলিয়াম বেটসন কিছু ফ্যাক্টর নিয়ে যেগুলো। রাইট, বেটসন না, বেটসন তো তোমার নাম দিছে জিনকে, কিন্তু আসলে আমরা ফাদার অফ জেনেটিক্স কাকে বলি? গ্রেগর জোহান মেন্ডেল। গ্রেগর জোহান মেন্ডেল, তাকে আমরা বলি ফাদার অফ জেনেটিক্স। এই ফাদার অফ জেনেটিক্স বলার কারণে হচ্ছে সেই প্রথম এই কনসেপ্টটা নিয়ে আসে। এই যে কনসেপ্ট, জিন তো বিভিন্ন ভাবে নামকরণ হবে, সেটা পরের কথা, আমাদের কনসেপ্ট ফ্যাক্টর। হ্যাঁ কনসেপ্ট ফ্যাক্টর, রাইট, দ্যাটস দ্য পয়েন্ট, ফ্যাক্টর। যে তোমার ম্যান্ডেল বলেছিল যে আমরা যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, মানে বাবা মা থেকে যে সন্তান তৈরি হয়, সেই সন্তান কিছুটা বাবা মার মতো দেখতে হয়, কিছুটা বাবা মার সাথে ডিসিমিলারিটিস থাকে। এই যে এই কেন এরকম হয় সেইটা চিন্তা করতে গিয়ে কিন্তু সে একটা টার্ম ইউজ করে ফ্যাক্টর। কিছু একটা ফ্যাক্টর আছে যে তোমাদের এই যে বাবা মা থেকে সন্তানের ভিতর ক্যারেক্টারাইজ বা বাবা মা থেকে সন্তান তৈরি হবে, সেই জিনিসটা কন্ট্রোল করে। সবকিছুই তো কেউ না কেউ কন্ট্রোল করে, তাই না? এই পৃথিবী আমাদের কন্ট্রোল করতেছে মহান আল্লাহ তাআলা, যে সবকিছু তুমি ধরো এখন কম্পিউটারে বসে আছো, বা তুমি কি বল ল্যাপটপে বসে আছো, অথবা তুমি মোবাইলে বসে আছো, বা আমি এখানে আছি, তো সবকিছু তো তুমি মোবাইল কন্ট্রোল করতেছো, ল্যাপটপ কন্ট্রোল করতেছো। এইরকম যে হেরিডিটি, দ্যাট মিনস প্যারেন্ট এবং সন্তান, বাবা মা থেকে সন্তান জন্ম হওয়ার যে প্রক্রিয়াটা, এইটাও কোনো একটি ফ্যাক্টর বা কেউ একজন কন্ট্রোল করে। সে কে কন্ট্রোল করে এইটি করতে গিয়ে গ্রেগর জোহান মেন্ডেল বলে কোনো একটি ফ্যাক্টর। সে জাস্ট এইটুকুই বলে গেছে, কিন্তু কোনো একটি ফ্যাক্টর এটাকে কন্ট্রোল করে। আমরা এখন যদি একটু স্লাইডে যাই, দেখো ফার্স্ট স্লাইড আছে, এই ফার্স্ট পয়েন্টে হচ্ছে মেন্ডেল কনসিডারড জিন অ্যাজ এ ফ্যাক্টর। উনি প্রথমে এই যে ক্যারেক্টারের কন্ট্রোলটা, এটাকে একটি ফ্যাক্টর বলে, যে কোনো একটি ফ্যাক্টর কেউ একজন কন্ট্রোল করতে হবে, সেটি হচ্ছে ফ্যাক্টর। পরবর্তীতে এখন তোমরা বলো বেটসন বলো, জোহানসন বলো, কিন্তু বেটসন না, জোহানসন ফার্স্ট ইন্ট্রোডিউসড দ্য টার্ম জিন। জোহানসন প্রথমে এই ফ্যাক্টরটাকে জিন হিসেবে টার্মিনোলজি দেয়। এবং তাহলে এখন জিনটা কি, এটা বাদ দিয়ে আমরা জিনটা কি একজন বলো দেখি, যে কোনো একজন বলো। স্যার জিন হচ্ছে স্যার অসংখ্য মানে নিউক্লিওটাইড নিয়ে গঠিত, যেটা হচ্ছে আবার সেই থিওরিটিক্যাল, আমি থিওরিটিক্যাল না, আমি এতক্ষণ যে কথা বললাম এখান থেকে তুমি আমাকে বলো জিন কি। স্যার একটা মানে ফ্যাক্টর যেটা স্যার বংশগতি বা ক্যারেক্টার ডিটারমাইন করে। জিনটা হচ্ছে একটা ফ্যাক্টর যেটা প্যারেন্টস টু অফস্প্রিং ক্যারেক্টারটা ট্রান্সমিট করে থাকে। আচ্ছা শোনো, তোমাদেরকে যখন আমি জিজ্ঞেস করব, একজন বলার সময় আরেকজন বলবে না, ও শেষ হলে আরেকজন বলবে। এখন আমরা টেকনিক্যাল এর কিছু করার নাই, এইভাবে চলতে হবে ক্লাস, ঠিক আছে? আমি দুই তিনটে নেওয়ার পরে আমি এক্সপ্লেন করব বিষয়টা কি। আচ্ছা যাই হোক, তোমাদের ভিতর থেকে চলে আসছে অলরেডি, কেউ বলছো থিওরিটিক্যাল, কেউ বলছো প্র্যাকটিক্যাল। আসলে মূল কথা হচ্ছে
জিন ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি। দ্যাট মিন্স একজন তোমাদের অলরেডি বলে ফেলছে যে বংশগতির ধারক ও বাহক। ক্যারেক্টার পরে আসবে, বংশগতি যে এই যে বাবা মা থেকে সন্তান তৈরি হয়, এই যে তৈরি হয় কন্ট্রোল করে কে? জিন। সো জিন ইজ দ্য ইউনিট, ইংলিশে যদি আমরা বলি জিন ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি। হেরিডিটি মানে হচ্ছে ক্যারেক্টার ট্রান্সমিশন, ক্যারেক্টার এক্সচেঞ্জ, ক্যারেক্টার রিকম্বিনেশন, ক্যারেক্টার ট্রান্সফরমেশন, যে কোনো কিছু হইতে পারে। তো এই যে হেরিডিটি, এটা যে কন্ট্রোল করে তাকে আমরা বলি জিন। দেখো এখানে 3 নম্বর পয়েন্ট লেখা আছে আমাদের, ইউনিট অফ হেরিডিটি। দিস ইজ দ্য মেইন পয়েন্ট। এরপরে আমরা জিনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি। জিনকে বলতে পারি যে এ সেগমেন্ট অফ ডিএনএ, জিনকে বলতে পারি আমরা যে এ সিরিজ অফ পলিনিউক্লিওটাইড জিন, জিনকে বলতে পারি আমরা একটা ইউনিট যেটা ক্যারেক্টার কন্ট্রোল করে, সেটা বিভিন্নভাবে বলা যায়। কিন্তু বেসিক কথা যেটি আমরা বলি, এক লাইনে যদি আমরা বলি জিন ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি। হেরিডিটি মানে সবাই আমরা জানি, তোমরা এটা সবাই জানো যে ক্যারেক্টারের প্যারেন্টস থেকে অফস্প্রিং এর ক্যারেক্টার ট্রান্সমিশন, ক্যারেক্টার রিকম্বিনেশন, ক্যারেক্টার ট্রান্সফরমেশন, যে কোনো কিছু প্যারেন্টস থেকে অফস্প্রিং তৈরি হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা কিন্তু বলি হেরিডিটি। এখন আসো সেকেন্ড পয়েন্ট, তোমরা এটা অলরেডি বলছো, যে অনেকেই বলছো যে পার্ট অফ এ ক্রোমোজোম, পার্ট অফ এ ডিএনএ, অর পার্ট অফ এ নিউক্লিওটাইড চেইন, অর পার্ট অফ এ পলিনিউক্লিওটাইড, অর এ সিরিজ অফ পলিনিউক্লিওটাইড চেইন। যেভাবে আমরা বলি যে একটা পার্ট ক্রোমোজোমের একটা পার্ট হইতে পারে, একটা ডিএনএ এর পার্ট হইতে পারে, একটা সিরিজ অফ পলিনিউক্লিওটাইড চেইন হইতে পারে, ওই পার্টটুকুই। আচ্ছা, ক্রোমোজোম কাকে বলে বলো, যে কোনো একজন, যাতে রিকল হয়, তোমাদের আগের জিনিসগুলো রিকল হয়, মনে হয় আর কি। ক্রোমোজোম কাকে বলে? ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। কিছুটা। আচ্ছা বলো, আর দুই একজন বলো দেখি। যেটা জিন বহন করে। জিন বহন করে, হ্যাঁ তাও হয়। আরো বলো, আমি সবগুলো নিয়ে পরে একত্রে বলবো। সবগুলো ঠিক আছে, আমি কিন্তু কোনোটাকে ইয়ে করতেছি না, সব তোমরা যে পয়েন্টগুলো বলতেছি সবই ঠিক আছে, পরে এটাকে আমি অ্যাকুমুলেট করব, তোমরা বলো। Organized body of genetic materials which transmits gene from parents to offspring. ওকে, সুন্দর। তারপর আর কেউ কিছু বলবা? স্যার ডিএনএ ক্যারিয়ার। ডিএনএ ক্যারিয়ার, সুন্দর, ভেরি গুড। তারপর আর কেউ কিছু বলবা? তোমাদের পার্টিসিপেন্ট আমি দেখতেছি 338, ভেরি গুড নাম্বার। ওকে, আমি তোমাদের কথাগুলো অ্যাকুমুলেট করি। একজন বলছে অলরেডি, জিন ইজ দ্য অর্গানাইজড স্ট্রাকচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল। জিন ইজ দ্য অর্গানাইজড স্ট্রাকচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল আমরা বলতে পারি। জিন ইজ দ্য অর্গানাইজড স্ট্রাকচার অফ ডিএনএ আমরা বলতে পারি। যেটা তাহলে সরি ক্রোমোজোম, নট জিন, ক্রোমোজোমকে আমরা অর্গানাইজড স্ট্রাকচার অফ ডিএনএ বলতে পারি, অর্গানাইজড স্ট্রাকচার অফ জেনেটিক ম্যাটেরিয়াল বলতে পারি। এবং যেটা আরেকজন বলছে যে কি করে, ক্যারিয়ার, কি ক্যারি করে? জিন। অথবা কি করে? কন্ট্রোল করে? ক্যারেক্টার ট্রান্সমিশন, ক্যারেক্টার ট্রান্সমিশন কন্ট্রোল করে, সেটাকে আমরা বলি ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের ছোট ছোট পার্ট, সেটি হলো আসলে জিন। একটি জিনের কয়টা ফর্ম থাকে? একটি জিন, যে কোনো একটা জিন ধরো, তার কয়টি ফর্ম থাকে? দুইটা ফর্ম, যেটি আমরা এখানে দেখো তারপরের লাইনে আমরা লিখেছি, নরমালি 2 alleles অফ এ জিন কন্ট্রোল এ ক্যারেক্টার। যে কোনো জিনেরই নরমালি, এখানে কিন্তু একটা ওয়ার্ড প্রথমেই লেখা আছে, নরমালি বা জেনারেলি দুইটা ফর্ম থাকে। একটাকে আমরা বলি কি ফর্ম? ডমিনেন্ট, একটা রিসিসিভ। একটা ডমিনেন্ট ফর্ম, একটা রিসিসিভ ফর্ম। একটা ডমিনেন্ট ফর্ম মানে যেটি ক্যারেক্টার কন্ট্রোল করে বা ক্যারেক্টার এক্সপ্রেশন ডিরেক্টলি কন্ট্রোল করে, আর একটা রিসিসিভ ফর্ম যেটা শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে এক্সপ্রেস করে কোন ক্ষেত্রে। এখন আসে লাস্ট পয়েন্ট, সামটাইম। এর আগে বললাম আমরা নরমালি বা জেনারেলি, এখন আসবো আমরা সামটাইম। মানে কোন ক্ষেত্রে কি থাকে, একটি জিনের কয়টা ফর্ম থাকতে পারে? দুইটার বেশি থাকতে পারে। মোর দ্যান 2 ফর্ম, একটি জিনের মোর দ্যান 2 ফর্ম থাকতে পারে। তখন আমরা এই ফেনোমেননটাকে কি বলি? মাল্টিপল অ্যালিল। রাইট, অলরেডি তোমাদের পড়ানো হয়েছে মাল্টিপল অ্যালিল। একটি জিনের যদি যখনই মোর দ্যান 2 ফর্ম থাকবে, ওই ক্যারেক্টারের কন্ট্রোল বা ওই জিনের কন্ট্রোল করে, তখন সেটাকে আমরা বলবো মাল্টিপল অ্যালিল। সো জিনের একটি বেসিক কন্ডিশন হচ্ছে এর দুইটা ফর্ম থাকে এবং এর কিছু ডেভিয়েশন, দ্যাট ইজ মাল্টিপল অ্যালিলও থাকতে পারে। ক্যারেক্টারিস্টিক্স, এখন একটি জিনের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে বলো দেখি, কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকবে জিনের? আমি দেখছো তোমরা 3টা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এখন সেই ক্যারেক্টারিস্টিক্স 3টা কি হইতে পারে?
বলো কেউ একজন তিনটা ক্যারেক্টারিস্টিক্স কি হইতে পারে? পারবে না? সেলফ রেপ্লিকেটিং। সেলফ রেপ্লিকেটিং, এটা তো এটার অর্থ কি? সেলফ রেপ্লিকেটিং বলতে কি বুঝতেছো তুমি? মানে স্যার নিজের রেপ্লিকা তৈরি করতে পারবে, নিজের রেপ্লিকা তৈরি করতে, রাইট, ডুপ্লিকেট তৈরি করতে পারবে। ডুপ্লিকেট তার মানে জিনের একটি অ্যাবিলিটি আছে, সে তার সেম অথবা ডিফারেন্ট একটি কপি তৈরি করা। এটা কিন্তু সেম হবে তা নট নেসেসারি, ডিফারেন্ট কপিও কিন্তু হইতে পারে। তার মানে ডিএনএ বা জিনের নিজস্ব একটা অ্যাবিলিটি আছে নতুন একটি জিন কি করার, সিনথেসিস করার। that is self duplication, development of new gene অথবা origin of new genes। সেকেন্ড পয়েন্ট দেবো, এখানে আমি বেশি সময় আর দেবো না কারণ লেট হয়ে যাবো, তাহলে আমি শেষ করতে পারবো না। হেটারোক্যাটালাইসিস, জিন থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তার মানে কি জিনের কি অ্যাবিলিটি আছে? প্রোটিন তৈরি করার অ্যাবিলিটি আছে। নট প্রোটিন, আমরা এটাকে প্রোটিন বলবো না, জিনের কিছু একটি তৈরি করার অ্যাবিলিটি আছে। produce other thing, they can produce other things। দেখো ব্র্যাকেটে লেখা আছে they can produce other things, অন্য একটা থিং সে প্রোডিউস করতে পারে। স্যার নয়েজিং সাউন্ড হচ্ছে স্যার। হ্যাঁ নয়েজিং সাউন্ড হচ্ছে, এটা আসলে তোমাদের ওইদিকে কোথাও থেকে আসছে। যদি পর্যাপ্ত অক্সিজেন পায় তাহলে কি কার্বন ডাই অক্সাইড দেন। একটু মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন। দাঁড়াও তাই কিন্তু তোমার মনে করো অক্সিজেন সাপ্লাই এই অনুপাতে পাচ্ছ না, তোমার হঠাৎ করে চাহিদা বেড়ে গেছে। উৎপাদন মনে করো এটা এইভাবে কত না, তোমার উৎপাদন ঠিকই আছে নরমালি চলে, কিন্তু হঠাৎ করে একটা জিনিসের চাহিদা বেড়ে গেলে এই যে ব্যাপারটা তোমার তখন হঠাৎ করে সাপ্লাই দেওয়ার জন্য তোমার কি হয়, অবাষ্পীকরণটা ঘটে। আর এই যেটা ল্যাকটিক অ্যাসিড বলে আমার এখানে ওই অপশনটা আর ল্যাকটিক বুঝতে পারছো? তাহলে এই যে এনজাইম বা বুকে ব্যাপারটা অন্যতম প্রধান কারণ হচ্ছে স্যার পার্টিসিপেন্টস এ মনে হয় সেটাই তো আমি ইয়ে করতে পারতেছি না। ওকে আমি করে দিছি। এখন তোমরা এখন যে শুধু ইয়ে করতে পারবে, যে কথা বলবে সেই শুধু আনমিউট নিয়ে কথা বলবে। আমি তোমাদেরকে অ্যালাউ করে দিছি আনমিউট করার। ওকে নাও এর আগে আমরা যেটা বলতেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স অফ জিন, লাস্ট পয়েন্ট হচ্ছে মিউটেশন। তার মানে কি? মিউটেশন মানে কি? সাডেন চেঞ্জ। তার মানে একটি জিনের পরিবর্তন, একটি জিন থেকে নতুন জিন তৈরি হইতে পারে, একটি জিন একটি নতুন প্রোডাক্ট তৈরি করতে পারে, এবং সাথে সাথে একটি জিনের চেঞ্জ করার অ্যাবিলিটি আছে, এবং সেই চেঞ্জটা অবশ্যই হইতে হবে কি? মিউটেশন আমরা কখন বলি? যখন হেরিটেবল চেঞ্জ, মানে যেই চেঞ্জটা হ্যাঁ ফেনোটাইপিক চেঞ্জ হবে। তোমার ধরো ফেনোটাইপিক চেঞ্জ হবে, কিন্তু শুধু তুমি ধরো একটা প্ল্যান্টে ফেনোটাইপিক চেঞ্জ পাইলা, তুমি বললে এটা মিউটেশন, কিন্তু ওই প্ল্যান্ট থেকে যত নতুন একটি প্ল্যান্ট তৈরি হলো, সেই প্ল্যান্টে যদি ওই ক্যারেক্টারটা এক্সপ্রেস না করে বা ওই ক্যারেক্টারটা ট্রান্সমিট না করে, তখন সেটাকে আমরা মিউটেশন বলতে পারি না, তখন সেটাকে আমরা বলি রিকম্বিনেশন অথবা ক্রসিং ওভার, এই টাইপের কিছু। যে চেঞ্জ হবে শুধু ওয়ান জেনারেশনে চেঞ্জ হবে, কিন্তু নেক্সট জেনারেশনে চেঞ্জ হবে না। আর মিউটেশনের চেঞ্জটা কন্টিনিউয়াস, তোমার জেনারেশন টু জেনারেশন প্যারেন্ট থেকে যখনই অফস্প্রিং তৈরি হবে, যেমন একটি প্যারেন্টকে সাপোজ একটি প্ল্যান্টকে তুমি যদি মিউটেশন দাও, সাপোজ সেই প্ল্যান্টটা লম্বা ছিল ছোট হয়ে গেল, এখন ওই প্ল্যান্ট থেকে যখন সিড হবে, নতুন প্ল্যান্ট হবে, সেই প্ল্যান্টটাও ছোট হবে, এরপরের জেনারেশন যে প্ল্যান্ট হবে সেই প্ল্যান্টটা ছোট, এইভাবে সাবসিকুয়েন্টলি যখন চলতে থাকবে তখন কিন্তু সেটাকে আমরা মিউটেশন বলতে পারবো। আমি তোমাদের মিউটেশনও পড়াবো এরপরের চ্যাপ্টারে, মিউটেশনের ডিটেইলস পড়াবো। সো এখানে এইটুকুই জানো যে চেঞ্জটা হতে হবে অবশ্যই হেরিটেবল। হেরিটেবল মানেই হচ্ছে জেনারেশন টু জেনারেশন এটাকে ক্যারি করতে হবে। জিনের দুই ধরনের কনসেপ্ট আছে, একটাকে বলা হয় ক্লাসিক্যাল কনসেপ্ট অফ জিন, একটাকে বলা হয় মডার্ন কনসেপ্ট। ক্লাসিক্যাল কনসেপ্ট হচ্ছে জেনেটিক্স এরও দুইটা পার্ট আছে, আমরা আসলে বলি, একটা হচ্ছে ক্লাসিক্যাল জেনেটিক্স, একটা হচ্ছে মডার্ন জেনেটিক্স। ক্লাসিক্যাল জেনেটিক্স কোনটাকে বলি আমরা? গ্রেগর জোহান ম্যান্ডেলের যে জেনেটিক্স, সেটাকে আমরা বলি ক্লাসিক্যাল জেনেটিক্স, এবং এই গ্রেগর জোহান ম্যান্ডেলকে বেস ধরে পরবর্তীতে যে বর্তমানে মডার্ন যে জেনেটিক্স, এটাকে আমরা বলি আসলে মডার্ন জেনেটিক্স। So according to classical concept of gene, there are three predefined points: unit of function, gene is the unit of, এখানে unit of সংক্ষেপে লেখা আছে, gene is the unit of function, gene is the unit of segregation, gene is the unit of mutation। এটি আসলে আমরা এর আগের স্লাইডে যেটি বললাম
তোমাদের ক্যারেক্টারিস্টিক্স সাথে অনেকটাই লিঙ্ক, মানে ওই কথাটি একটু ভিন্নভাবে বলা আছে। যেমন ইউনিট অফ ফাংশন, ওখানে আমরা বলছি যে সেলফ রেপ্লিকেশন বা সেলফ রেপ্লিকেটিং, ওইটাকে এখানে বলা হইতেছে ইউনিট অফ ফাংশন। কি করবে? রেসপন্সিবল ফর এক্সপ্রেশন অফ এ স্পেসিফিক ক্যারেক্টার। তোমরা জানো, তোমরা অলরেডি বলছো যে কোন একটি স্পেসিফিক ক্যারেক্টারকে কন্ট্রোল করবে। নাম্বার 2, ইউনিট অফ সিগ্রিগেশন। সিগ্রিগেশন মানে হচ্ছে একটা ট্রান্সমিশন। যখনই প্যারেন্ট থেকে জিনটা যাবে, সিগ্রিগেশন মানে কি বলো দেখি? সিগ্রিগেশনটা বোঝা দরকার। সিগ্রিগেশন মানে কি? সেপারেশন। সেপারেশন, রাইট। কিসের সেপারেশন? জিনের সেপারেশন। যখন গ্যামেট সৃষ্টি হয় তখন সেপারেট হয়ে যায়, যেটা কি মেন্ডেলের জিনের সেপারেশন না। তাহলে জিনের সেপারেশন মানে কি হলো? তাহলে জিনকে তুমি অর্ধেক করে ফেললা, তাই না? ফিনোটাইপের যে সেপারেশন, মানে F1 এ যখন সবাই একই রকম ফিনোটাইপ দেখায় না, ওইটাও না। সিগ্রিগেশন মানে হচ্ছে তোমার অ্যালিলগুলো পরস্পর থেকে সরে যায়। ইয়েস, রাইট। অ্যালিলিক ফর্ম, আমরা যে বললাম যে একটি জিনের জেনারেলি দুইটা অল্টারনেটিভ ফর্ম থাকে। এই দুইটা ফর্ম যখন জাইগোটে দুইটা ফর্মই থাকবে, তাই না? জাইগোটে দুইটা ফর্ম থাকবে, টুয়াইস এন। কিন্তু এই জাইগোট থেকে যখনই তোমার এন বা গ্যামেট তৈরি হবে, তখনই সেটা দুই দিকে চলে যাবে। জহুরুল ইসলাম রেইজ হ্যান্ড, বলো। জহুরুল ইসলাম, রেইজ ইওর হ্যান্ড। সরি স্যার, সাব করে গেছিল স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি ভাবলাম তুমি কোনো কিছু জিজ্ঞেস করতে চাচ্ছ কিনা। এনিওয়ে, ঠিক আছে। তো এই সিগ্রিগেশন মানে হচ্ছে সেপারেশন অফ অ্যালিল ডিউরিং গ্যামেট ফর্মেশন। অন্য কোনো সময় কিন্তু সেপারেশন, জিন কোনো সময় সেপারেশন হয় না। জিনের ফর্ম, জিনের অ্যালিলটা সেটা সেপারেশন হয়, সেটাকে আমরা বলি সিগ্রিগেশন। এবং যখনই সিগ্রিগেট করবে তখন সেটা ট্রান্সমিট হবে, এক্সচেঞ্জ হবে, রিকম্বাইন হবে। দ্যাট ইজ ইউনিট অফ সিগ্রিগেশন। এন্ড নাম্বার 3, ইউশন। এটা আমি অলরেডি বলছি যে চেঞ্জ হওয়ার অ্যাবিলিটি আছে, এবং এই চেঞ্জটা অবশ্যই হেরিটেবল হইতে হবে, এবং সেটি কোন একটি ক্যারেক্টারের ফিনোটাইপিক এক্সপ্রেশনটাকে কন্ট্রোল করবে। দিস আর দ্য 3 ক্লাসিক্যাল কনসেপ্ট অফ জিন। দেন কাম টু দ্য পয়েন্ট মডার্ন কনসেপ্ট। তাহলে এই মডার্ন কনসেপ্টে আমরা কি বলবো? মডার্ন কনসেপ্টে 3 ছোট ছোট টার্ম ইউজ করা হয়। একটাকে বলা হয় সিস্ট্রন, একটাকে বলা হয় মিউটন, আর একটা বলা হয় রিকন। কনসেপ্ট কিন্তু একই। যেমন মিউটন কি? মিউটন হচ্ছে ইউনিট অফ মিউটেশন, আমরা যেটা বলছি ক্লাসিক্যাল কনসেপ্টে সেই জিনিসটাই। সিস্ট্রন কি? ইউনিট অফ ফাংশন, যেটাকে বলতেছি আমরা ক্লাসিক্যাল জেনেটিক কনসেপ্টে, সেম একই কথাই, যে ফাংশনটাকে কন্ট্রোল করবে। মিউটনটা হচ্ছে মিউটেশন কন্ট্রোল করবে, আর রিকন হচ্ছে এইটি জাস্ট একটু উপরে দেওয়া আছে ইউনিট অফ সিগ্রিগেশন। কিন্তু এখানে আসলে এটা সিগ্রিগেশনের সাথে আরেকটি টার্ম দেওয়া আছে, দুইটা টার্ম দেওয়া আছে। একটা দেখো রিকম্বিনেশন এবং ট্রান্সফরমেশন, যেটি আমরা এর আগে বলছিলাম এক্সচেঞ্জ ফ্রম ওয়ান টু অ্যানাদার, চেঞ্জ হইতে পারে, সেটি আসলে রিকম্বিনেশন। দ্যাট মিন্স ক্লাসিক্যাল এবং মডার্ন কনসেপ্টে শুধুমাত্র বেসিক কনসেপ্টটা সেম, কোথায় চেঞ্জ করা হয়েছে? ওয়ার্ডিং এ তুমি আরো অ্যাডভান্স কিছু ওয়ার্ড ইউজ করে ওই জিনিসগুলোকে এক্সপ্রেশন করা হয়েছে। সো দিস আর দ্য মডার্ন, ক্লাসিক্যাল এন্ড মডার্ন কনসেপ্ট অফ জিন। এখন একটি ক্রোমোজোম কি? একটি জেনেটিক ম্যাটেরিয়াল। ক্রোমোজোমে সেপারেশন অফ এলিল ডিউরিং কি জানি বলছিলেন, ধরতে পারিনি। গ্যামেট ফর্মেশন, ডিউরিং গ্যামেট ফর্মেশন। সেপারেশন অফ অ্যালিল ডিউরিং গ্যামেট ফর্মেশন। তাহলে ওই সেগ্রিগেটিং জেনারেশন কোনটাকে বলা হয়? সিগ্রিগেটিং জেনারেশন হলো ওই গ্যামেট দুইটা গ্যামেট যে তৈরি হবে, এরা আবার যখন জাইগোট ফর্ম করবে তখন দে উইল বি সিগ্রিগেটিং জেনারেশন। তাহলে এই ঘটনাটা তো স্যার সব সময় ঘটছে, মানে যে কোনো ক্রসিং এর ক্ষেত্রে হোক আর সেলফিং এর ক্ষেত্রে হোক, গ্যামেট হচ্ছে, তারপরে গিয়ে আবার না সেলফিং এর ক্ষেত্রে তোমার ক্রসিং সব, যদি দুইটা প্ল্যান্টের জিনোটাইপ সেম থাকে, সাপোজ ধরো দুইটা প্ল্যান্ট টিটি, তোমরা যেটা পড়ছো সেটাই উদাহরণ দেই, ম্যান্ডেলের উদাহরণটাই আমরা নিয়েছি। টর ক্যাপিটাল টি আর ডোয়ার্ফ স্মল টি। এখানে যখন গ্যামেট, ধরো ক্যাপিটাল টি থেকে যখন গ্যামেট ফর্মেশন হচ্ছে, তখন কি সেপারেশন হচ্ছে? কয়টা গ্যামেট তৈরি হবে এখান থেকে? এক ধরনেরই হবে স্যার, ঠিক শুধু ক্যাপিটাল টি, এক ধরনের গ্যামেট তৈরি হবে। তাহলে কি এক ধরনের, মানে দুইটা থেকে যদি একটা হয় তাহলে কি এটা সেপারেশন হলো? ও আচ্ছা স্যার, জি স্যার। আর যদি তুমি ধরো এখন দুইটা জেনেটিক এরকম হলো যে হেটেরোজাইগাস কন্ডিশনে ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে কয় ধরনের গ্যামেট তৈরি হলো? দুই ধরনের হবে। দুই ধরনের একই জেনোটাইপ থাকে, যখন দুই ধরনের হয়ে গেল, সেপারেট হয়ে গেল, দুইটা অ্যালিল সেপারেট হয়ে গেল, কিন্তু যখন সেম জেনোটাইপ ছিল তখন একটি জেনোটাইপ থেকে একটি গ্যামেটই ফর্মেশন করলো। তাহলে একটি ফর্মেশন হলে তার এখানে সেপারেশনের কোনো সুযোগ নেই।
জি স্যার এই ফেনোমেনন বা এই ইভেন্টটাকে আমরা সিগ্রিগেশন বলতেছি, এবং এই সিগ্রিগেশনের মাধ্যমে যে জেনারেশন তৈরি হবে সেটাকে আমরা বলবো সিগ্রিগেটিং পপুলেশন অথবা সিগ্রিগেটিং জেনারেশন। জি স্যার বুঝতে পারছি। এখন আসো আমরা জেনেটিক ম্যাটেরিয়াল অফ ক্রোমোজোম। জেনেটিক ম্যাটেরিয়াল অফ ক্রোমোজোম, একটি ক্রোমোজোমের সঙ্গে এটা তোমরা বলছো যে একটা অর্গানাইজড স্ট্রাকচার অফ ডিএনএ which transmit gene from one generation to another generation। এটা তোমরা আগে বলছো, তোমরা সবাই জানো। একটি ক্রোমোজোমের কিন্তু সম্পূর্ণ পুরো পার্টটাকে আমরা বলতে পারি না, সেটি জেনেটিক ম্যাটেরিয়াল। জেনেটিক ম্যাটেরিয়াল ওই জিনিসটি যেটি আমাদের যার ভিতর কি আছে, যার ভিতর কি থাকবে বলো দেখি। ওই যে ক্যারেক্টারিস্টিক্স, তিনটা ক্যারেক্টারিস্টিক, না না না, জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে ওই অংশটুকু যার ভিতর জিনের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। সেলফ ডুপ্লিকেটিং হতে হবে, হেটেরোক্যাটালাইসিস হতে হবে, মিউটেশন হওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। তাহলে একটি ক্রোমোজোমের ভিতর কি কি থাকে? একটি ক্রোমোজোম যখন অর্গানাইজড স্ট্রাকচার, তোমাদের ক্লাসে লেভেল 2 তে আমি হয়তো ড্রয়িং করে দেখাইছি কিনা আমার মনে নাই। তো ক্রোমোজোমের যদি একটি স্ট্রাকচার তুমি দেখো, ওইখানে কি কি থাকে, কিভাবে ক্রোমোজোমটা ফর্ম হয়। ডিএনএ থাকে, এটা তো কোনো এখানে কোনো কনফিউশন নাই, তাই না? ডিএনএ তো থাকে, এটা তো কারো কোনো কনফিউশন নাই তো। আচ্ছা, এরপরে থাকে প্রোটিন, হিস্টোন প্রোটিন, তোমরা অলরেডি বলছো। এরপরে থাকে কিছু আরএনএ। আরএনএ কি? ডিএনএ, আরএনএ। জি স্যার। আরএনএ কি বলো দেখি? রাইবোনিউক্লিক অ্যাসিড। রাইবোনিউক্লিক অ্যাসিড। মেইন পার্থক্য কি ডিএনএ এবং আরএনএ এর মধ্যে? Absence of Sir, single strand and double strand. Double strand, right? This is the main difference between DNA and RNA. DNA হচ্ছে double stranded আর RNA হচ্ছে single stranded। তো একটি যখন ক্রোমোজোম থাকে সেখানে ডিএনএ থাকবে, প্রোটিন থাকবে, কিছু আরএনএ থাকবে, কিছু পার্ট থাকবে যেটি ওই ফোল্ডিং, ডিএনএ এর যে ফোল্ডিং, ডিএনএ এর যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার, তোমরা মনে আছে নাকি যে ক্রোমোজোম যখন আমরা ড্র করছি বা ডিএনএ তখন লুপ ছোট ছোট লুপ তৈরি করে। এরপর তখন আমরা যাব, তো ওই লুপ গুলো তৈরি করে সেইখানে বলো স্যার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ হতে পারে না? কিছু কিছু ভাইরাসের কথা আমরা পড়ছি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। সেটা আমি পরে আসতেছি, ওই ডিএনএ স্ট্রাকচার যখন পড়াবো তখন আসি। নরমালি যে কোনো কিছু আমরা যখন জেনারেলাইজ করব তখন 90 থেকে 95% যে জিনিসটা সেটা আমরা জেনারেলাইজ করব। সেটা হচ্ছে ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, আর আরএনএ হচ্ছে সিঙ্গেল হেলিক্যাল স্ট্রাকচার। আর ভাইরাসের ক্ষেত্রে দুই ধরনের ভাইরাস আছে, একটা হচ্ছে ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। তিন রকম ভাইরাস কিন্তু আমরা বলি। শুধুমাত্র যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস সেটি না, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস আছে, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস আছে এবং আরএনএ ভাইরাস আছে। যে প্রশ্ন করতে বুঝতে পারছো? পরে আমি আসতেছি, যখন ডিএনএ স্ট্রাকচার পড়াবো এটা আমি তখন একটু জাস্ট আমাকে মনে করে দেব, তখন বলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু দ্রুত যাই, আমি আসলে বেশি স্লো হয়ে যাচ্ছি। ইন্টারফেস, দুই ধরনের ক্রোমোজোম আমরা জানি, একটা হচ্ছে ইন্টারফেস ক্রোমোজোম আর একটা হচ্ছে মেটাফেস ক্রোমোজোম। মেটাফেস ক্রোমোজোম আর ইন্টারফেস ক্রোমোজোমের মধ্যে পার্থক্য কি? ইন্টারফেস কন্ডিশনে ক্রোমোজোমটাকে, ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমটাকে আইডেন্টিফাই করা যায় না। কোনো ইন্ডিভিজুয়াল ক্রোমোজোমকে ইন্টারফেস কন্ডিশনে আইডেন্টিফাই করা যায় না। whereas in the case of মেটাফেস ক্রোমোজোম, মেটাফেস কন্ডিশনে যখন ক্রোমোজোমকে আইডেন্টিফাই করা যায় তখন সেটাকে বলি আমরা মেটাফেস ক্রোমোজোম। এবং দুইটার কন্টেন্ট সেম, শুধুমাত্র পার্সেন্টেজ একটু ডিফারেন্ট হলে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন এটি কত পার্সেন্ট থাকে সেটির উপর। এটি তোমরা এটা জাস্ট পড়ার জিনিস, এখানে বোঝার কিছু নেই, এটা তোমরা দেখে নেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে একটি ক্রোমোজোমের ভিতর ডিএনএ থাকে, প্রোটিন থাকে এবং আরএনএ থাকে, কোনটাকে জেনেটিক ম্যাটেরিয়াল বলবো আমরা? ডিএনএটাকে জেনেটিক ম্যাটেরিয়াল বলবো। কেন বলবো? আমি বললে সেটা জেনেটিক ম্যাটেরিয়াল হবে, কারণ ডিএনএ এর মাধ্যমে জিনগুলো তো ওখানেই থাকে, ক্যারেক্টার ইনহেরিট করে স্যার। ডিএনএ এর মাধ্যমে ক্যারেক্টার, রাইট, ক্যারেক্টার মানে ওই যে আমরা যে ক্যারেক্টার বললাম, কিন্তু সেটিও কিন্তু সেটির একটা প্রুফ আছে। মানে তুমি জানো জিনিসগুলো, এই জন্য আগে আমরা আলোচনা করছি, এই জন্য তুমি বলতেছো। কিন্তু তুমি যখন একজন মানুষকে বলবা যে ডিএনএ, আরএনএ, প্রোটিন এই তিনটার মধ্যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, তখন তোমাকে একটা প্রুফ দিতে হবে। সেই প্রুফটা কি? সেই প্রুফটা ইন 1928 গ্রিফিথ নামে একজন জেনেটিসিস্ট, গ্রিফিথ, দেখো ফ্রেডেরিক গ্রিফিথ, উনি একটা এক্সপেরিমেন্ট করে নিউমোনিয়া নিয়ে। এই যে নিউমোনিয়া হয় না, আমাদের যে রোগ হয় নিউমোনিয়া, সেটা হয় কিন্তু একটা কজাল এজেন্ট হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া।
এই নিউমোনিয়া নিয়ে উনি একটা এক্সপেরিমেন্ট করে উনি কিন্তু প্রুভ করে, বা উনি ঠিক প্রুভ করে না, উনি একটি মানে মেন্ডেলের মতো একটি ওয়ে দেখায় দিয়ে যায় যে কিছু একটি ফ্যাক্টর বা কিছু একটা জিনিস আছে, সেটি পরবর্তীতে অন্য বিজ্ঞানীরা প্রুভ করে যে এই নিউমোনিয়া হওয়ার যে প্যাথোজেন সেটা দুই ধরনের স্ট্রেন আছে। দেখো এখানে লেখা আছে স্মুথ কোটেড স্ট্রেন আর রাফ কোটেড স্ট্রেন। স্মুথ কোটেড স্ট্রেন S1, S2, S3, রাফ কোটেড স্ট্রেন R1, R2, R3, এরকম অনেক স্ট্রেন আছে। এই দুইটা স্ট্রেনের বৈশিষ্ট্য হচ্ছে স্মুথ কোটেড স্ট্রেন হচ্ছে এটা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন। ভিরুলেন্ট আর অ্যাভিরুলেন্ট বোঝো তো সবাই, তাই না? ভিরুলেন্ট মানে হচ্ছে হ্যাভ দ্য অ্যাবিলিটি আর অ্যাবিলিটি টু কজ ডিজিজ। একটি ডিজিজ তৈরি করার যখন অ্যাবিলিটি থাকবে একটি কজাল এজেন্টের, তখন সেটাকে আমরা বলবো ভিরুলেন্ট স্ট্রেন। আর সে তোমার শরীরের ভিতরে কিন্তু অনেক ব্যাকটেরিয়া আছে যেটি তোমার ডাইজেস্টিভ সিস্টেম বলো বা বিভিন্ন জায়গায় ইনভলভ থাকে, কিন্তু তারা কিন্তু তোমার শরীরের ভিতরে কোনো রোগ তৈরি করে না। এগুলোকে বলা হয় অ্যাভিরুলেন্ট স্ট্রেন। এটা প্যাথোলজি তোমরা পড়ছো। তো এইরকম এই ডিপ্লোককাস নিউমোনিয়াতে দুই ধরনের স্ট্রেন আছে, একটা হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন আর একটা হচ্ছে অ্যাভিরুলেন্ট স্ট্রেন। ব্র্যাকেটে লেখা আছে দেখো, ভিরুলেন্ট স্ট্রেন ক্যান কজ নিউমোনিয়া whereas অ্যাভিরুলেন্ট স্ট্রেন unable to cause নিউমোনিয়া, তারা নিউমোনিয়া তৈরি করতে পারে না। তো গ্রিফিথ এখন মাইস এবং হিউম্যান জেনেটিক্স কিন্তু কন্ট্রোল বাই মাইস। মাইসকে বলা হয় হিউম্যান জেনেটিক্স এর একটি মডেল অর্গানিজম। তো প্ল্যান্টের ক্ষেত্রে মডেল প্ল্যান্ট কি বলো দেখি? তোমরা সবাই জানো তো যে হিউম্যানের যখন এই যে ভ্যাকসিন আসতেছে, আমাদের এখন করোনা ভাইরাসের একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, ভ্যাকসিন আসতেছে। ভ্যাকসিন ধরো মানুষের শরীরে দেওয়ার আগে প্রথমে কিন্তু তারা টেস্ট করছে মাইসে, কারণ আমাদের জেনেটিক্স অনেকটা সেম, মাইসের সাথে হিউম্যান জেনেটিক্স অনেকটা সেম, এই জন্য ট্রাই করছে। তাহলে তুমি একজন ডাক্তার বা ডাক্তারের দরকার, কিন্তু তুমি একজন প্ল্যান্ট ব্রিডার বা প্ল্যান্ট সায়েন্টিস্ট হিসেবে তোমার মডেল প্ল্যান্ট কি হবে? স্যার অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা। অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা। হ্যাঁ জি স্যার। মটর আসলে মটর তোমার মডেল প্ল্যান না। মটর নিয়ে গ্রেগর জোহান মেন্ডেল কাজ করছেন, কিন্তু মটর বা গার্ডেন পি যেটাকে আমরা বলি এটি আসলে মডেল প্ল্যান না। মডার্ন প্ল্যান বলা হয় অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা। মডার্ন মানে কি? যার সবকিছু কি তোমার, সরি মডার্ন না, মডেল মানে কি? যার সবকিছু কি আছে তোমার জানা আছে, যার সবকিছু জানা আছে। এইরকম প্ল্যান্টে অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা যে একটি প্ল্যান্ট আছে, এটা অনেকে জানোই না, হয় অনেকে দেখোনি হয়তো প্ল্যান্ট, কারণ এটি তো নরমালি দেখো উইড, এক ধরনের উইড, অনেক সময় এটা ব্রাসিকা ফ্যামিলির এক ধরনের উইড। সেটাকে যাক এইটুকু জানলে হবে যে মাইসের ক্ষেত্রে, এনিমেলের ক্ষেত্রে আমরা মাইস বলি, তো তোমার প্ল্যান্ট সায়েন্টিস্ট হিসেবে তোমাদের জানা উচিত যে প্ল্যান্টের ক্ষেত্রে মডেল প্ল্যান্ট কোনটা। প্ল্যান্টের ক্ষেত্রে মডেল প্ল্যান্ট হচ্ছে অ্যারাবিডোপসিস থ্যালিয়ানা, বিলংস টু দ্য ফ্যামিলি ব্রাসিসি, মানে মাস্টার্ডের সেম মাস্টার্ড যে আছে এরই সেম একই রকম ক্রপ। তো যাই হোক, এখন আমরা গ্রিফিথের এক্সপেরিমেন্টে আসি। গ্রিফিথের এক্সপেরিমেন্ট প্রথম নাম্বার 1, 4টি স্টেপ আছে তার এক্সপেরিমেন্টের। সো নাম্বার 1 যেটি, সেটি হলো সে একটি লাইভ মানে হচ্ছে জীবিত, আর ডেড মানে কি? মৃত। সো লাইভ একটি অ্যাভিরুলেন্ট স্ট্রেন একটি মাইসের ভিতর সে ইনসার্ট করলো বা ইনজেক্ট করলো। তো লাইভ একটি স্ট্রেন যখন মাইসের ভিতর সে ইনজেক্ট করলো, সে তখন সেখানে দেখা গেল কি নো নিউমোনিয়া। এটা কি নিউমোনিয়া হয় নাই? কেন হয় নাই? কারণ কি তার অ্যাবিলিটি নাই নিউমোনিয়া তৈরি করার। সো যতগুলো মাউসে তারা ইনজেক্ট করলো সবগুলো মাউস ছিল অ্যালাইভ। সেকেন্ড করলো কি, যে লাইভ একটি S3 স্ট্রেন তারা মাইস ইনজেক্ট করলো এবং দেখলো কি কজ নিউমোনিয়া হয়। স্যার এখানে স্ট্রেন বলতে কি বোঝাচ্ছে? স্ট্রেন বলতে বোঝাচ্ছে, তুমি ধরো আমরা প্ল্যান্টের ক্ষেত্রে কি বলি বলো দেখি? ভ্যারাইটি। প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যারাইটি নামটা সবাই শুনছো না? জি স্যার। প্ল্যান্টের ক্ষেত্রে ভ্যারাইটি, যেমন ধরো রাইসের ক্ষেত্রে যদি আমরা বলি বিরিধান 48, বিরিধান 49, এরকম বিরিধান 101 পর্যন্ত অলরেডি হয়ে গেছে, যে প্রতিটা একটি ভ্যারাইটি। এখন যখন আমরা এই অর্গানিজম, মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু কি বলবো আমরা? মাইক্রো অর্গানিজমের কিন্তু ভ্যারাইটি বলা হয় না, মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে বলা হয় স্ট্রেন। তো রাইসের ক্ষেত্রে ভ্যারাইটি বলতেছি, মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে স্ট্রেন বলতেছি। পার্থক্য কোথায়? রাইসের যেমন বিরিধান 40, সাপোজ ধরো বিরিধান 51, এটি হচ্ছে সল্ট টলারেন্স, আর বিরিধান 53 এটি হচ্ছে সল্ট সাসেপ্টেবল। এই দুইটাকে আমরা ভ্যারাইটি বলতেছি। সিমিলারলি এই যে স্মুথ কোটেড স্ট্রেন মানে হচ্ছে কোনো একটি ক্যারেক্টারে তাদের ভিতর পার্থক্য আছে।
কোনো একটি জিনের মেকআপে তাদের ভিতর পার্থক্য আছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে আমরা এখানে স্ট্রেন বলতেছি, ডিফাইন্ড স্ট্রেন, যেটা S1, S2, S3, কিন্তু অল আর ভিরুলেন্ট। তাদের ভিতরে একটা কমন ক্যারেক্টার হচ্ছে তারা সবাই রোগ তৈরি করতে পারে। আর রাগপুরের যেমন R1, R2, R3 তাদের সবাই হচ্ছে যে অ্যাভিরুলেন্ট, কিন্তু তাদের অন্য কোনো ক্যারেক্টারে, অন্য কোনো কলোনি ফর্মেশন বা ধরো তোমার ডিজিসি অন্য কোনো ক্যারেক্টারে তাদের ভিতর পার্থক্য আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? সেটিকে মানে আমরা সহজ কথায় বলতে পারি, প্ল্যান্টে আমরা যখন ভ্যারাইটি বলি, ওই মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে আমরা ভ্যারাইটি বলি না, ওইখানে আমরা বলি স্ট্রেন। জি স্যার। ওকে, তো আমরা 2 নম্বরে কি 1 নম্বর 2 নম্বর খুবই সিম্পল। দেখো 1 নম্বরে যে আমি একটি অ্যাভিরুলেন্ট স্ট্রেন দিলাম, কোনো রোগ তৈরি হলো না। আর 2 নম্বরে একটি ভিরুলেন্ট স্ট্রেন দিলাম, রোগ তৈরি হলো, সবাই মারা গেল। এই দুটো তো কমন, এটা জেনারেল হওয়ার কথা। এখন নাম্বার 3 তে কি বলছে যে S3 স্ট্রেন কে আমরা আইসোলেট করলাম, করার পরে S3 স্ট্রেনটাকে আমরা হিট দিয়ে বা যে কোনো একটি ফ্যাক্টর দিয়ে কিল করে ফেললাম, মেরে ফেলার পরে ডিএনএ কি মারা যায়? ডিএনএ কি মৃত্যু আছে? না স্যার। না স্যার। আচ্ছা, ডিএনএ এর মৃত্যু নেই, এটা মনে রেখো, ডিএনএ এর কিন্তু মৃত্যু নেই। তাহলে কিন্তু ওই অর্গানিজমটাকে আমরা মেরে ফেললাম, মেরে ফেলার পরে এই ভিরুলেন্ট স্ট্রেন আমরা গ্রিফিথ করছে আর কি, মাইসে ইনজেক্ট করছে। কি হওয়ার কথা ছিল? S3 টা কি? ভিরুলেন্ট স্ট্রেন। হ্যাঁ, ভিরুলেন্ট স্ট্রেন, নিউমোনিয়া হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু দেখা গেল কি এখানে কোনো নিউমোনিয়া হয় নাই, অল আর অ্যালাইভ। তখন সে একটু কনফিউজড হয়ে গেল যে এখানে নিউমোনিয়া হলো না কেন, কারণ এখানে তো S3 স্ট্রেনটা আমাদের আছে, যদিও সেটা কি। তারপরে সে করলো কি, মিক্স করলো। 4 নম্বরে দেখো, মিক্স কার সঙ্গে? একটি লাইভ অ্যাভিরুলেন্ট স্ট্রেন R2 এবং একটি কিল্ড ভিরুলেন্ট স্ট্রেন S3, এই দুইটাকে মিক্স করলে ইনজেক্টেড টু মাইস। আচ্ছা, কি হওয়ার কথা ছিল? এখানে কি লেখা আছে সেটা না, আমি মানে এই জন্য বলতেছি, এগুলো আসলে ব্ল্যাকবোর্ডে গেলে তোমাদের সবাই অ্যালাইভ থাকার কথা ছিল। সবাই অ্যালাইভ থাকার কথা ছিল, কারণ 2 নাম্বার এবং 3 নাম্বার যদি আমরা কনসিডার করি, 2 এবং 3 কনসিডার করি, তাহলে আমার কথা ছিল আমরা 2 আর 3ই দিছি, আর কিছু তো না, তাই না? দেখো, সরি, 1 আর 3 দিছি, 1 আর 3 দিছি, আর কিছু না তো। তাহলে কন্ডিশনটা হওয়ার কথা কি ছিল? 1এও অল অ্যালাইভ, 3এও অল অ্যালাইভ। কিন্তু এখানেও তাহলে কি হওয়ার কথা ছিল? অল অ্যালাইভ। কিন্তু দেখা গেল কি কিছু মারা গেছে নিউমোনিয়াতে, তখন তারা পোস্টমর্টেম করলো। পোস্টমর্টেম করে দেখলো ওর ভিতর R2 সেলও আছে, S3 সেলও আছে, মানে R2 স্ট্রেনও আছে, S3 স্ট্রেনও আছে। তখন এই বেসিসে এখন তাহলে গ্রিফিথ কি কনক্লুড করলো যে কিছু একটি ম্যাটেরিয়ালস আছে যেটি S3 এর ভিতরে আছে। সেই ম্যাটেরিয়ালটা R2 এর ভিতরে যখন আমরা দুইটা স্ট্রেন একত্রে মিক্স করছি, তখন R2 যেটা অ্যাভিরুলেন্ট স্ট্রেন ছিল সেটাকে কি করে ফেলছে? ভিরুলেন্ট করে ফেলছে। তার মানে কি চেঞ্জ করে ফেলছে, তাই না? চেঞ্জ করার অ্যাবিলিটি আছে। এখন কার আছে এই অ্যাবিলিটি? দেখো এখানে একটি বই থেকে তোমাদের পিকচার নেওয়া আছে, যেটি আমি ডিসকাস করলাম এতক্ষণ, সেটি এখানে ফিগারের মাধ্যমে দেওয়া আছে, যে গ্রিফিথ এক্সপেরিমেন্ট যে দেওয়া আছে। পরবর্তীতে গ্রিফিথ কিন্তু এখানে শেষ, গ্রিফিথ কিন্তু আর কিছু বলতে পারে না। সে বলে গেছে শুধু যে কিছু একটা ফ্যাক্টর আছে S3 এর ভিতরে, যেই ফ্যাক্টরটা R2 কে চেঞ্জ করে ফেলছে, R2 কে চেঞ্জ করে অ্যাভিরুলেন্ট থেকে ভিরুলেন্ট করে ফেলছে। এইটুকুই গ্রিফিথের এক্সপেরিমেন্ট ছিল। পরবর্তীতে ইন 1944 আরো 3 জন জেনেটিসিস্ট এই এক্সপেরিমেন্টটাকে রিপিট করে পোস্টমর্টম করে ওই অ্যানিমেল থেকে, ওই মাইস থেকে প্রোটিন যে যা আছে, প্রোটিন আমাদের শরীরে কি আছে, প্রোটিন আছে, লিপিড আছে, পলিস্যাকারাইড আছে, নিউক্লিক অ্যাসিড আছে, সবকিছু আছে। সবকিছুকে তারা সেপারেট করে, প্রোটিনটাকে সেপারেট করে, লিপিডটাকে সেপারেট করে, পলিস্যাকারাইডটাকে সেপারেট করে, করার পরে দেখে যে অ্যাবিলিটি এই কয়েকটা কম্পোনেন্টের মধ্যে কোনটার অ্যাবিলিটি ইন ভিট্রো কন্ডিশন টোটালি। এখন কিন্তু এক্সপেরিমেন্টটা হয়েছে ইন ভিট্রো, নট ইন ভিভো। ইন ভিট্রো আর ইন ভিভো বোঝো তো, ইন ভিট্রো হচ্ছে টোটালি কন্ট্রোল কন্ডিশন, আর ইন ভিভো হচ্ছে ন্যাচারাল কন্ডিশন। এইখানে যেমন ইন ভিভো আমরা বলতেছি মাইসের ভিতর করা, আর ইন ভিট্রো বলতেছি এটি একটা টেস্ট টিউবে করা।
তখন তারা এই যে কয়েকটি ম্যাটেরিয়াল আইসোলেট করার পরে সেইটার সঙ্গে R2 মিউট্যান্টের যে ডিএনএ ছিল সেই ডিএনএটাকে মিক্স করে রাখে। মিক্স করে রাখার পর তারা দেখে যে যেখানে প্রোটিন দেওয়া আছে সেখানে কোনো চেঞ্জ হয় নাই, যেখানে লিপিড দেওয়া আছে সেখানে কোনো চেঞ্জ দেওয়া হয় নাই, যেখানে পলিস্যাকারাইড দেওয়া আছে সেখানে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু যেখানে নিউক্লিক অ্যাসিড দ্যাট মিন্স ডিএনএ দেওয়া আছে সেইটি তোমার R2 মিউট্যান্টটাকে চেঞ্জ করে ভিরিলেন্ট একটি স্ট্রেন দ্যাট ইজ S3 ওয়াইল্ড টাইপের চেঞ্জ করে ফেলছে। সো তারা তখন কনক্লুড করছে যে এই ডিএনএটাই আসলে জেনেটিক ম্যাটেরিয়াল, যে কোনো একটি সেলের ভিতর ডিএনএটাই একটি জেনেটিক ম্যাটেরিয়াল। কেন জেনেটিক ম্যাটেরিয়াল? দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ কি আদার্স, তাদের একটি অ্যাবিলিটি আছে অন্য একটি অর্গানিজম বা অন্য একটি স্ট্রেন বা অন্য একটি ডিএনএ কে চেঞ্জ করা। সো এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারি যে একটি সেলের ভিতর যে এখানে যেটি আমরা বলছি প্রোটিন না, লিপিড না, আরএনএ না, নিউক্লিক অ্যাসিড দ্যাট মিন্স স্পেশালি ডিএনএ, স্পেশালি ডিএনএটাকে আমরা বলতেছি যে জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে ওই 3 নম্বরে ওই এটা সবগুলো অ্যালাইভ ছিল কেন? ওই যে ওখান থেকে কিল্ড S3 ছিল, তাহলে স্যার নিউমোনিয়া হলো না কেন? কেন না তুমি বলো। এনিওয়ান অন্য কেউ কিছু বলবা যে 3 নম্বরে কেন হলো না? স্যার কারণ S3 গুলোকে তো কিল করে দেওয়া হয়েছে। কিল করা হয়েছে। ওইখানে তোমার যে তোমার ডিএনএ তো থাকে সেলের ভিতরে, তাই না? সেলটাকে যখন আমি কিল করব তখন তো সেলের টোটাল মেকানিজমটা কি হয়ে যাবে? কিল হবে না? তো সেলের মেকানিজম ডিএনএ সেলফ রেপ্লিকেটিং, ডিএনএ যে সেলফ রেপ্লিকেশন হবে এটি কার ভিতর হবে? একটি কি লাগবে? সেল লাগবে। লাইফ নট সেল, লাইভ সেল লাগবে। কারণ ডিএনএ রেপ্লিকেশন পড়াবো আমি একটু, ডিএনএ রেপ্লিকেশনের জন্য বিভিন্ন এনজাইম দরকার, বিভিন্ন ফ্যাক্টর দরকার। সেগুলো কোথায় থেকে আসবে? ডিএনএ নিজে রেপ্লিকেট করবে, কিন্তু তার রেপ্লিকেশনের জন্য কিছু খাবার দিতে হবে, কিছু যোগান দিতে হবে, কিছু ম্যাটেরিয়ালস দিতে হবে, সাপ্লাই করতে হবে। সেটা কে দেবে? সেটি হচ্ছে একটা হোস্ট, যে সেলের ভিতর থাকবে সেই সেলের অন্যান্য যে অর্গানেল গুলো আছে, অন্যান্য পার্ট গুলো আছে, তারা সেটা সাপ্লাই করবে। তো যখনই একটি ডেট হয়ে যাবে তখন সে তো, তুমি ধরো আমি মারা গেলে আমার শরীরের ভিতরে কোনো মেটাবলিজম হবে না, তাহলে কিন্তু আমি বেঁচে থাকলে তো আমার মেটাবলিজম চলছে। সেই একই রকম যখনই আমি হিট কিল দিয়ে মেরে ফেলছি তখন তার ভিতর যে অন্যান্য সেল, অন্যান্য যে মেকানিজম আছে সেগুলো কিন্তু স্টপ হয়ে গেছে। যখন অন্যান্য মেকানিজম গুলো স্টপ হয়ে গেছে তখন তো আর তোমার ওই ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে না, ডিএনএ তার কাজও ঠিকভাবে করতে পারছে না। এই জন্য তারা নো নিউমোনিয়া অল আর অ্যালাইভ হয়েছে। 4 নম্বরও তো ওরা কিল, কিন্তু এখানে তো সে 4 নম্বর হ্যাঁ এটাই তো প্রশ্ন, ওরা কিল কিন্তু লাইভ কিছু আছে না এখানে? হ্যাঁ লাইভ R2 লাইভ আছে না? এই R2 তার মানে কি এই কিল্ডের ভিতর যে ডিএনএ ছিল তখন সে R2 ডিএনএটাকে ভিউলেন্ট করে ফেলছে। ওকে ওকে বুঝতে পারছো? জি স্যার। ওকে থ্যাংক ইউ। আমি আরো ফাস্ট যাইতে হবে, আমার আরো অনেক কিছু আজকে শেষ করার কথা ছিল। তোমাদের আর সময় আছে অনলি 10 মিনিটস, নট 15 মিনিটস। সো এখন এটি আমরা আসবো ডিএনএ স্ট্রাকচার। নাও স্ট্রাকচার অফ ডিএনএ, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ সেগমেন্ট বা ডিএনএ বলি আমরা, যে একটা ডিএনএ কি রকম স্ট্রাকচার থাকবে, ডাবল হেলিক্যাল স্ট্রাকচার। এটা তোমাদের অলরেডি পড়াই ফেলছে আমার কাছে মনে হয়, কোন কেউ না কেউ পড়াই ফেলছে। পড়াইছে না এটা? জি স্যার। সাইটোজেনেটিক্স অলরেডি পড়ানোর কথা। হ্যাঁ মনি পড়ানোর কথা, এই জন্য আমি এখানে খুব বেশি সময় দেবো না। তোমরা জাস্ট কি কি থাকে এগুলো অলরেডি জানো, যে ডিএনএ একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার যেখানে 3টি মেজর কম্পোনেন্ট থাকে, নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এন্ড ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেনাস বেস, দুই রকম নাইট্রোজেনাস বেস থাকবে, একটা হচ্ছে পিউরিন বেস আর একটা হচ্ছে পাইরিমিডিন বেস। পিউরিন বেস অ্যাডিনিন গুয়ানিন, পাইরিমিডিন বেস থাইমিন এন্ড সাইটোসিন। আর এই অ্যাডিনিন থাইমিনের সঙ্গে পেয়ার করবে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে পেয়ার করবে। নিচে একটি ফিগার দেওয়া আছে এবং দুইটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচারের দুইটা স্ট্রেন থাকবে, একটা থাকবে 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্রেন আর একটা থাকবে 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্রেন। এইটার যখন বেস নাইট্রোজেনাস বেস এবং সুগার যখন একত্রে থাকবে তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড, এবং 3টি কম্পোনেন্টই যখন থাকবে বেস, সুগার এবং ফসফেট তখন তাকে আমরা ফসফরিক অ্যাসিড, তখন তাকে আমরা বলবো নিউক্লিওটাইড। সো ওয়ান ডিফারেন্স বিটুইন নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, নিউক্লিওসাইডে কিন্তু আমাদের ফসফেট গ্রুপ থাকবে না, আর যখন ফসফেট গ্রুপ যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো নিউক্লিওটাইড। এটিও ডাবল হেলিক্যাল মডেল অফ ডিএনএ, ওয়াটসন এন্ড ক্রিক। এখানে কিছু তোমার মেজারমেন্ট দেওয়া আছে, যেমন কোনটার লেন্থ কতটুকু হয়, তারা যে মডেল দিয়েছে সেখানে তারা লেন্থ গুলো কতটুকু পাইছে, এটিও অলরেডি তোমাদের পড়াইছে, এখানে আমি আর যাব না।
এখন আমি আসবো রেপ্লিকেশন, যে সেলফ রেপ্লিকেশন, ডিএনএ এর যে রেপ্লিকেশন হয় সেখানে আমরা কিছু কথাবার্তা বলবো। ডিএনএ রেপ্লিকেশন মানে আমরা কি বলছি একটু, ওখানে আমরা ক্যারেক্টারিস্টিক সময় বলছি যে একটি ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হওয়া, একটি ডিএনএ থেকে আরেকটি নতুন ডিএনএ তৈরি হওয়া, এটিকে ডিএনএ রেপ্লিকেশন বলে। তিন ভাবে হইতে পারে, একটা হচ্ছে কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ এবং ডিসপারসিভ। দেখো তোমাদের বোঝার জন্য আমি এখানে নিচে মানে থিওরিটিক্যাল কথা লেখা নাই, কিন্তু প্র্যাকটিক্যালি লেখার কথা। কনজারভেটিভ মানে কি, যদি আমরা বলি একেবারে খাঁটি বাংলায়, কনজারভেটিভ বলতে কি বুঝি আমরা? সংরক্ষণশীল। সংরক্ষণশীল, রাইট, সংরক্ষণশীল, সে নিজেকে সংরক্ষণ করবে। তো কনজারভেটিভ মডেলে যে ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হবে, যখন নতুন ডিএনএ তৈরি হবে, ওই নতুন ডিএনএ, একটা ডিএনএ থেকে তো দুইটি ডিএনএ তৈরি হয়, তাই না? নতুন যে দুইটা ডিএনএ তৈরি হবে তার একটি একেবারে হুবহু তার বাবার মানে প্যারেন্টাল ডিএনএ এর মতো হবে, যে ডিএনএ থেকে তৈরি হবে। দেখো লেফট সাইড কনজারভেটিভ মডেল, দেখো একটি ডিএনএ ব্লু কালার, একটি ডিএনএ ব্লু কালার, একটি ডিএনএ থেকে দুইটি ডিএনএ তৈরি হলো, একটি হুবহু ব্লু কালার আর একটি অন্য ডিফারেন্ট কালার, সেটা রেড, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে ডিফারেন্ট কালার দেওয়া আছে। দেখো তার মানে কি করলো, যে নতুন ডিএনএ তৈরি করলো তার একটি কিন্তু হুবহু আগের মতো, আর একটি হচ্ছে সম্পূর্ণ নতুন। দিস ইজ কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ, কনজারভেটিভ মানে হলো দুইটা স্ট্রেনকে সে কনজার্ভ করবে, আর সেমি মানে কি, অর্ধেক। তার মানে সেমি কনজারভেটিভ হচ্ছে এখানে যে স্ট্রেনটা সেপারেশন হবে, দেখো তারপরের ফিগারে দেখো ব্লু কালার থেকে তৈরি হবে 4টি স্ট্রেন। আচ্ছা এখানে আমি প্রথমে বলি নি, ডিএনএ রেপ্লিকেশনের প্রথমে একটি ডাবল স্ট্রেন ডিএনএ থেকে দুইটা সিঙ্গেল স্ট্রেন তৈরি হবে, তারপরে সেইখানে দুইটা সিঙ্গেল স্ট্রেন্ডের আবার কমপ্লিমেন্টারি স্ট্রেন তৈরি হবে। তো এখানে সেকেন্ডটা দেখো, ব্লু কালারের দুইটি থেকে দুইটি ব্লু কালারের স্ট্রেন তৈরি হলো, দুইটি অন্য কালারের দুইটি স্ট্রেন তৈরি, মানে অন্য রকমের। এখানে ব্লু কালার বুঝাইতে আমরা বলতেছি প্যারেন্টাল স্ট্রেন, আসলে এটা এই জন্য বোঝানো হয়েছে এটা। তো প্যারেন্টাল স্ট্রেন তৈরি হলো, কিন্তু যখন রেপ্লিকেশনের পরে যখন কমপ্লিটলি দুইটা ডিএনএ তৈরি হলো, দেখো সেখানে একটি স্ট্রেন তারা কনজার্ভ করছে, আর একটি স্ট্রেন কি টোটালি নতুন। এই জন্য এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ, মানে একটি স্ট্রেন কনজার্ভ করবে, আর কনজারভেটিভে দুইটা স্ট্রেনই কনজার্ভ করবে। আর ডিসপারসিভ মডেল হচ্ছে এখানে কোনো রকমের কনজারভেশন হবে না, সম্পূর্ণ নতুন দুইটি ডিএনএ তৈরি হবে, যার কোনো স্ট্রেন্ডই তার প্যারেন্টাল স্ট্রেন্ডের সাথে, কোনো স্ট্রেন্ডই প্যারেন্টাল স্ট্রেন্ডের সাথে একরকম হবে না। সেটি এখানে বোঝানো হয়েছে কিভাবে, যে দেখো ব্লু কালার থেকে যখন দুইটি নতুন ডিএনএ তৈরি হয়েছে, এখানে প্রতিটা স্ট্রেন্ডে ফ্র্যাকশন আছে, সেগমেন্ট আছে, কি একটা সেগমেন্ট আছে ব্লু কালার, আর একটা সেগমেন্ট আছে ডিফারেন্ট কালার, ব্লু কালার ডিফারেন্ট কালার, ব্লু কালার ডিফারেন্ট কালার, ইন্টারমিডিয়েটলি তারা প্রেজেন্ট করতেছে। সো দিস ইজ দা ডিসপারসিভ মডেল, মানে ডিসপার্স করবে, কোনো কিছু কনজার্ভ করবে না। বোঝা গেছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? স্যার কনজারভেটিভ মডেলের থার্ড স্টেপে স্যার যখন গ্রিন কালার টাইপটার ডান পাশেরটার যখন আবার রেপ্লিকেশন হবে, তখন স্যার দুটো সেপারেট হওয়ার কথা না? না না, সেপারেট হতে হবে, নট নেসেসারি, সে তার মতো হয়েছে। মানে দুইটা দুই রকম হবে না স্যার? না না, দুইটা দুই রকম হইতেই হবে এমন কোনো কথা নাই। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম, যে কনজারভেটিভে সে অ্যাট লিস্ট একটা কনজার্ভ করবে, দুইটাও কনজার্ভ করতে পারে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার। অ্যাট লিস্ট একটা কনজার্ভ করবে, অ্যাট লিস্ট একটা কনজার্ভ করবে, সে দুইটাই কনজার্ভ করছে, সমস্যা নাই তো। বুঝতে পারছো? জি স্যার। ওই এইটা যদি তোমার ধরো এই কালার না হয় অন্য কালার হইতো, কোনো সমস্যা নাই। একটা থেকে দুইটা সেম না হয় ডিফারেন্টও হইতে পারতো, কারণ ডিএনএ যখন রেপ্লিকেশন হয় তখন কিন্তু তাদের ফরমেশনের বিভিন্ন রকম চেঞ্জ হয়, তখন কিন্তু এই যে তোমার চেঞ্জ, বেস পেয়ারের চেঞ্জ হয়, সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে। সো সেমও হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে, সেটিকে আমরা কনজারভেটিভ। এখানে কনসেপ্টটা হচ্ছে কি, অ্যাট লিস্ট একটি ডিএনএ থেকে যে দুইটা ডিএনএ তৈরি হবে, তার অ্যাট লিস্ট একটি ডিএনএ প্যারেন্টাল ডিএনএ এর মতো হবে, একে হুবহু প্যারেন্টাল ডিএনএ এর মতো হবে। একটি হইতে পারে, দুইটিও হইতে পারে, একটি হলেই সেটিকে আমরা বলবো কনজারভেটিভ। আর সেমি কনজারভেটিভে হবে কি, যে একটা স্ট্রেন্ড, অ্যাট লিস্ট একটা স্ট্রেন্ড তোমার কনজার্ভ থাকতে হবে, মানে কনজারভেটিভের অর্ধেক সেমি কনজারভেটিভ, বিষয়টা এরকম। আর ডিসপারসিভে এটি কোনো কিছু মেইনটেইন করবে না, তারা তাদের মতো ডিএনএ ফ্র্যাগমেন্ট একটার সাথে আরেকটা মিলিয়ে, আরেকটার সাথে আরেকটা মিলিয়ে, সে ডিসপারসিভ ইজ এ ভেরি রেয়ার টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন। আর কমন টাইপ ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ। আমাদের বলা হয় যে হায়ার অর্গানিজমে মোর দেন 95%
রেপ্লিকেশন আর সেমি কনজারভেটিভ। এবং ডিসপারসিভ মানে এই যে ডিসপারসিভ মডেল যদি কোনো একটি ইউক্যারিওটসে হয় তাহলে তোমার তার বিভিন্ন রকম অ্যাবনরমালিটিস, আমরা যে যেমন ধরো অনেকে আমরা দেখি না যে জন্মের পরে অনেক শিশু তোমার ধরো যেটাকে আমরা কি বলি এটাকে ভুলে গেলাম আমি, প্রতিবন্ধী, যেটাকে আমরা প্রতিবন্ধী বলতেছি, এদের ভিতর কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্যারেক্টারের ক্ষেত্রে ডিসপারসিভের কারণে এরকম হইতে পারে ডিএনএ রিলেশন, যে তাদের ভিতর কোনো ডিএনএটাই ইনট্যাক্ট ছিল না, ইনট্যাক্ট যে ডিএনএ সেমি ইনট্যাক্ট মানে একটা স্ট্র্যান্ডও ইনট্যাক্ট ছিল না, এই কারণে তাদের এক্সপ্রেশনটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। সো ডিসপারসিভ ইজ ভেরি রেয়ার টাইপ অফ ডিএনএ রেপ্লিকেশন। এবং কমন টাইপ হচ্ছে সেমি কনজারভেটিভ। কিভাবে হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনটা? বলো স্যার। যখন রেপ্লিকেশন হয় তখন আমার ডিএনএ এর একটা স্ট্র্যান্ড যেটা থাকে ওইটা তো স্যার কমপ্লিমেন্টটা যেটা যেমন এর জন্য টি তৈরি হয়, সি এর জন্য জি, তো স্যার এটা সেম থাকার কথা না, মানে পুরাপুরি মানে সেমি কনজারভেটিভ। পরের স্লাইডে আসলে তুমি বুঝতে পারবা জিনিসটা, পরের স্লাইডে আসলে বুঝতে পারবা। সেটি হলো প্রথম কথা হচ্ছে ডিএনএ এর কিন্তু যখন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হয় তখন নরমালি এ টি জি সি এইভাবেই হবে, কিন্তু একটি পজিশনে যদি চেঞ্জ হয়ে যায়, একটি পজিশনে চেঞ্জ হইতেই পারে, এটি তোমার মিসম্যাচ। তোমার লেভেল 2 তেই পড়ানো হয়েছে আমার মনে হয়, ডাইমার অ্যাডিনিন থায়ামিন ডাইমার লেভেল 2 তে পড়ানো হয়েছে তোমাদের। এফেক্ট অফ লেভেল 2 তে এফেক্ট অফ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এজেন্ট যখন পড়ানো হয়েছে তোমাদেরকে, জি স্যার, তখন কিন্তু ডাইমারের কথা বলা হয়েছে যে কোন কোন সময় টির কিছু ডাইমার আছে সেই রকম একটি এসে কিন্তু যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে যাওয়ার পরে সাপোজ তোমার টির সাথে এ যুক্ত হওয়ার কথা অ্যাডিনিন, তাই না? কিন্তু অ্যাডিনিন তো আর ডাইরেক্ট তৈরি হয় না, অ্যাডিনিন আসার আগে কতগুলি স্টেপ হয়ে তারপরে অ্যাডিনিন তৈরি হয়। সাপোজ তোমার অ্যাডিনিন তৈরি হওয়ার আগের যে স্টেপ, দ্যাট মিন্স প্রি-অ্যাডিনিন যদি আমরা বলি, সেইটা অনেক সময় আমার এক্সাক্ট টার্মটা আমার মনে হচ্ছে না, তোমাকে আমি বোঝানোর জন্য বলছি যে অ্যাডিনিন তৈরি হওয়ার আগের যে স্টেপটা, সেই স্টেপে অলমোস্ট অ্যাডিনিনের মতোই থাকে, তাই না? স্ট্রাকচারটা 70% বা 60% বা 80% অলমোস্ট কি থাকবে, অ্যাডিনিনের মতো থাকবে। তো এই অ্যাডিনিনের মতো থাকবে, তখন ওই যে টির সাথে হবে কি মিসকনসেপচুয়াল, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে টির সাথে অ্যাডিনিন যুক্ত না হয়, অ্যাডিনিনের যে প্রি স্টেজ সেটি যুক্ত হয়ে যাবে। এবং ওই যে যুক্ত হয়, সিমিলারলি সাইটোসিনের আগেও কিন্তু একটি স্টেপ আছে, সাইটোসিন তৈরি হওয়ার আগে ওই সাইটোসিনেও কিন্তু একই রকম। তখন দেখা যায় কি ওই যে নাইট্রোজেনাস বেসের ছাড়া বাকি যে স্ট্রাকচার গুলো থাকবে, নাইট্রোজেনের বেস ছাড়া যে স্ট্রাকচার গুলো থাকবে সেটা হুবহু মিলে যাবে, এবং মিলে গেলে দেখা যায় কি তারা একটার সঙ্গে আরেকটা পেয়ার করে ফেলে। নেক্সট আর সময় না, আমি এটা একটু শেষ করে দিই আজকে, ঠিক আছে? এখানে দেখো, শেষ করতে পারবো না আমি, ওইটা আমি নেক্সট ক্লাস আলাপ করবো তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, কারণ আমার সময় আর তোমাদের 2 মিনিট আছে। সো আমি এই স্লাইডটা আজকে শেষ করতে চাই যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়। দেখো ডিএনএ রেপ্লিকেশন বা নতুন ডিএনএ সিনথেসিস সবসময় মনে রাখবা, এটা অলওয়েজ কোন ডিরেকশন হয় বলো দেখি, কোন ডিরেকশনে? না, অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন। নতুন ডিএনএ অলওয়েজ 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশন তৈরি হয়। দেখো এখানে একটি এই যে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সেটিকে যখন আমরা সেপারেট হয়ে গেছে, নিচের পোরশন দিকে দেখো সেপারেট হয়ে গেছে, দুইটি ডিএনএ এর নতুন কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরির সিকোয়েন্স কিন্তু দুই দিকে। আচ্ছা, এটা আমি আজকে শেষ করতে পারবো না, এখানে শেষ করে দিই কারণ তোমাদের সময় শেষ, আমার আবার তোমাদের ইয়ে নিতে হবে। আচ্ছা, এটা আমরা এই ডিএনএ রেপ্লিকেশনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? এখন এইটুকুর ভিতর কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করে ফেলো, তারপর আমি তোমাদের ওই যে ইয়ে নিতে হবে, অ্যাটেন্ডেন্স ইয়েটা নিতে হবে। সেমি কনজারভেটিভে যে থার্ডটা আসছে সেটা কি কনজারভেটিভ এর মতো, মানে সেকেন্ড থেকে যখন থার্ড হচ্ছে, সেকেন্ডটা থেকে যখন থার্ডটা আসছে সেটা না, এটা তো আর পরে আর না, তখন তো সেটা হবে ওই স্টেপের জন্য হইতে পারে, এটা ওই স্টেপের জন্য হইতে পারে, তুমি যে নিচে দেওয়া আছে ওই স্টেপের জন্য হইতে পারে, সেটাকে কনজারভেটিভ। কিন্তু এটা আসলে বোঝানোর প্রথম স্টেপটা তোমরা খেয়াল করো, নিচের স্টেপটা দেখার দরকার নেই, নিচের স্টেপটা দেখতে গেলে ইয়া হবে, প্রথম স্টেপটা খেয়াল করো যে প্রথম স্টেপে যে রেপ্লিকেশনটা হয়েছে সেটা কি রকম সেটা দিকে, নিচের গুলো তো পরে আমরা জাস্ট ইয়েতে করা আছে, ওইটা অতটা ক্লিয়ার তুমি বুঝতে পারবে।
মামুন raised your hand. সরি স্যার এমনি চলে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। Any more question? স্যার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ সম্পর্কে বলতে চাইছিলাম। ওটা নেক্সট সময় নাই তো আজকে। ওই তোমার ডিএনএ অ্যাপ্লিকেশন সময় সিঙ্গেল স্ট্যান্ডার্ড বলবো। ঠিক আছে? আচ্ছা তোমাদের এখানে পার্টিসিপেন্ট লিস্ট আমি একটু ইয়ে করি, একটু ওয়েট করো তোমরা। তোমাদের ক্লাস আছে না এরপরে? এটাই শেষ ক্লাস স্যার। ওইটাই শেষ ক্লাস। তাহলে আমি আরেকটু সময় নেই তোমাদের, শেষ করে দেই সেমি কনজারভেটিভটা নাকি? না স্যার জানি না এটা কিভাবে নিতে হবে। তা ঠিক আছে, আমি তোমাদের জাস্ট স্ন্যাপশট গুলো নিয়ে রাখি আইডি গুলো ইয়ে করার জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য। স্যার আমাদের স্লাইড ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো, শেয়ার মেটেরিয়াল দিয়ে দেবো, শেষ করে দিয়ে দেবো, কোর্স শেষ হলে দিয়ে দেবো। ঠিক আছে? আগে দিলে তোমরা তো আসলে ক্লাসে মনোযোগী হবে না, এই জন্য আগে দিই না। আগে দিতে পারি আমি। বলো স্যার। ওই যে S3 যখন কিল্ড সেলে দেয়া হলো আর চতুর্থটায় গিয়ে যে স্যার মানে কি বলে আর কে যে ভিরুলেন্ট করে ফেললো, এটা কি তার সেম স্পেসিস দেখে সে হচ্ছে সে ইউজ করতে পেরেছে? হ্যাঁ। আর না সেম স্পেসিস না তো, দুটো তো আলাদা স্ট্রেন। সাবটাইপ না স্ট্রেন, যেটা সাবটাইপ না কিন্তু বুঝি নাই দুইটা তোমার কথা। জিনিস স্ট্রেন, একই জিনিস না। স্ট্রেন মানে তো আলাদা। স্ট্রেন মানে আমি তোমাদের বললাম না রাইসের ভ্যারাইটি যেমন সেই রকম। কিন্তু স্যার ওই যে রাইস যে এরকম মানে একটাই, মানে আমার রাইস জেনোম একটা। জি স্যার সেটাই জেনোম একটা। কিন্তু তোমার শোনো আমি বলি ডিএনএ এর যে চেঞ্জ করার অ্যাবিলিটি এটি নট নেসেসারি যে সেম হইতে হবে। ঠিক আছে? এটা নট নেসেসারি যে সেম হইতে হবে। যে কোনো ডিএনএ এর কাছে গিয়ে যদি তার মানে ওই চেঞ্জ করার অ্যাবিলিটি থাকে সে করে দেবে। জি স্যার, এখানে তো অন্য কোনো ভাইরাসের দিয়ে দিলে আর হবে না। না সেটাই বলছি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে তোমাদের? না স্যার। ওকে থ্যাংক ইউ। তাহলে আজকে এটাই, তোমাদের আবার ক্লাস পরশুদিন না, বৃহস্পতিবারে 10টায়। ওকে থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।